স্টুডেন্টদের জন্য এই সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং অনেক 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 কত যে বলবো অনেক, মানে অনেকের অসংখ্য ভাবে অনেক অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। যেমন এক এক করে টপিকস নেওয়া যাক। একাডেমিক ব্যাপারে, পড়াশোনার ব্যাপার অথবা লেখাপড়ার ব্যাপারে প্রথম জিনিস হলো স্মৃতিশক্তি। তো ভেবে দেখো, তোমার কাছে একটা বালতি আছে, ঘরে একটা বালতি আছে। বালতির মধ্যে, বালতিটা খালি খালি বালতি, কিন্তু বালতির নিচে একটু ছোট একটা ফুটো আছে। তো যখন জল ভরলে, বালতি সাপোজ কুয়োর কাছে গেলে, কুয়ো থেকে অথবা চাপ কলের কাছে গেলে, সেখানে বালতির মধ্যে জল ভরে নিলে, এখন বালতিটা নিয়ে নিজে ঘরে নিয়ে আসছো, নিচে ফুটো আছে, জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, ঘরে এনে রাখলে, আর আধা ঘন্টা পরে যখন গেলে বালতি থেকে জল ব্যবহার করবে, বালতি খালি আবার। তো বালতির মধ্যে জল ভরা হলো, কিন্তু ফুটো থাকার জন্য জলটা সব চলে গেছে। তো স্টুডেন্ট যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অথবা আরো প্রফেশনাল কোনো কোর্স করছো, সাপোজ ভবিষ্যতে গিয়ে এমবিএ করবে অথবা অন্য কিছু করবে, তো ওখানে শিক্ষা পাচ্ছ, তো তুমি তো শিক্ষার্থী, শিক্ষা পাচ্ছ। যে শিক্ষাটা পেলে, যদি তোমার স্মৃতিশক্তি খারাপ থাকে, তাহলে ওই বালতির মধ্যে ফুটোর মতন ব্যাপার হয়ে যাচ্ছে। শিখলাম অনেক কিছু, কিন্তু ভুলে গেলাম। একবারে সবকিছু ভুললাম না, অল্প অল্প করতে 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 সব ভুলে গেলাম, অথবা সবার থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটাই ভুলে গেলাম। তো স্টুডেন্টের জন্য সবার থেকে ইম্পর্টেন্ট হলো মেমোরি পাওয়ার, স্মৃতিশক্তি। যার ভালো স্মৃতিশক্তি আছে, সে ভালো শিক্ষার্থী হতে পারছে। আর মেমোরির মধ্যে অনেক রকমের, অনেক ধরনের মেমোরি হয়। সবার থেকে ভালো যেটা স্টুডেন্টদের জন্য হয়, সেটাকে বলে ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি মানে কি? ভেবে দেখো, কোনো সিনেমা হয়তো দেখেছো, নাও দেখতে পারো, কিন্তু কখনো কখনো সিনেমার মধ্যে দেখায় যে গোয়েন্দা, সে গেল কোনো কর্পোরেট অফিসে অথবা কারো বাড়িতে গেল, আর সেখানে কিছু ডকুমেন্টস আছে, কিছু ফাইল আছে। তো চুরি মানে লুকিয়ে লুকিয়ে গেছে রাতের অন্ধকারে, চোরের মতন গেছে, কাউকে না জানিয়ে গেছে। আর ও ফাইলের মধ্যে কি কি লেখা আছে সব ও জানতে চায়। কিন্তু এখন তো বেশি সময় নেই, হাতে হাতে কম সময় আছে। তো সে কি করে, নিজের ক্যামেরা দিয়ে ওই ফাইলের একটা পাতা তার ফটো তুলে নেয়, তারপরে পাতা পাল্টিয়ে আরেকটা পাতার সেটা ফটো তুলে নেয়। এইভাবে পেজের পরে পেজের পরে পেজ, টুক 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 করে 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 সব ফটো তুলে নিল। তো এখন পড়তে হলো না ওকে, ও জানতে চায় ওই ফাইলের মধ্যে কি লেখা আছে, কিন্তু অত অত পড়ার সময় নেই, তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটো তুলে নিল। বিদেশেও এরকম করা হয়। যারা ইন্টেলিজেন্স এজেন্সি থাকে, স্পাই থাকে, গোয়েন্দা থাকে, অন্য দেশে গেল, সেখানকার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফটো তুলে নিল, আর তারপরে ওখান থেকে পালিয়ে চলে এসছে, নিজের বাড়িতে চলে এসছে। এখন নিজের বাড়িতে যখন আছো, তখন ওই ফটোগুলো ডেভেলপ করে অথবা কম্পিউটারে সেটাকে ওপেন করে, এখন আরাম করে বসে বসে নিজের সময় নিয়ে এক এক করে সব পেজ পড়ে 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 দেখা যায় যে এই পেজে কি লেখা আছে, ওই পেজে কি লেখা আছে, পরের পেজে কি লেখা আছে। আরাম করে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা লাগলো পুরো ডকুমেন্টস গুলোকে পড়তে, কিন্তু ফটো তুলতে অত সময় লাগেনি। ফটো তুলতে 6 মিনিট 7 মিনিট টাইম লেগেছে, 10 মিনিট টাইম লেগেছে, তাড়াতাড়ি করে ফটো তুলে নিয়েছে। ফটোগ্রাফিক মেমোরি ঠিক এই কাজটা করে। তার মানে তোমার যে বই আছে, ভেবে দেখো হয়তো আহ ভূগোলের বই, জিওগ্রাফির বই আছে, সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, ইকোনমিক্স এর বই থাকতে পারে। তো কোনো একটা বই আছে, বইয়ের যে বই খুললে তো পেজ দেখা যাচ্ছে, ওই পেজের যদি ফটো তুলে নাও নিজের ব্রেনের মধ্যে, এইভাবে গোয়েন্দারা ক্যামেরা দিয়ে পাট করে ফটো তুললো, পড়ে দেখলো না কি লেখা আছে, পরে পড়বে, এখন শুধু ফটো তুলছে। তো সেই পেজের যদি ফটো নিজের ব্রেনের মধ্যে রেখে দাও, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বই, প্রত্যেকটা পেজ, তার ফটো নিজের ব্রেনের মধ্যে রাখতে হবে, তুলতে হবে, তুলে রেখে দিতে হবে। ও ছাড়া যত অন্য বই আছে, অ্যাসোসিয়েটেড বই আছে, ওয়ার্কবুক আছে, টিউশন বুক আছে, নোটস আছে, অন্য স্টুডেন্টদের গত বছরের স্টুডেন্টের লেখা যে নোটস আছে, ওই সব কিছুর ফটো তুলে নিলে নিজের ব্রেনের মধ্যে। এখন কি হবে, পরীক্ষা পরে আরাম করে পড়লে, আর সত্যিকারের বইগুলো পড়লে, এক্সামের সময় এলো, পরীক্ষার সময়, পরীক্ষার সময় কোশ্চেন দেখে বুঝতে পারলে, আচ্ছা এটা তো ওইখান থেকে এসছে, অমুক চ্যাপ্টারে আছে। এখন মনে মনে ওই পেজটা খুললে, ওই পেজের ফটো আছে নিজের ব্রেনের মধ্যে, নিজের মস্তিষ্ক থেকে ওই পেজটা খুললে, এখন সেটাকে পড়ে দেখলে কি কি লেখা আছে, আর যা পড়ে দেখলে সেটার পড়ে এখন বুঝে গেলে কি কি ব্যাপারটা কি, আর এখন নিজের শব্দে, নিজের ওয়ার্ডসে লিখে দিলে অ্যান্সারটা। এইটা লাভ হলো ফটোগ্রাফিক মেমোরির।
ফটোগ্রাফিক মেমোরির সবার থেকে বড় বেনিফিট, অ্যাকচুয়াল কন্টেন্ট, অ্যাকচুয়াল যে ব্যাপারটা আছে সবকিছু শেখার দরকার হয় না, শুধু ছবি তুলে মাইন্ডের মধ্যে রেখে নাও, আর যখন যেটা দরকার সেটা এখন খুলে বের করে নাও। কখনো হয়তো গেছো ডাক্তারখানায়, ডাক্তারের কাছে কোনো ট্রিটমেন্ট নিতে, স্পেশালি হোমিওপ্যাথি ডাক্তাররা এটা খুব করে, অ্যালোপ্যাথিরাও করে কিন্তু হোমিওপ্যাথিরা বেশি করে। হোমিওপ্যাথি ডাক্তার দেখলো তোমাকে, আর তারপরে নিজের মোটা করে একটা কোনো একটা বই বের করলো, সেখান থেকে পড়ে পড়ে ডিটেলসটা নিয়ে নিলো আর এখন ওষুধ দিল। তো ডাক্তার জানে যে ব্যাপারটা লেখা আছে বইতে, কি লেখা আছে সেটা আমার মুখস্থ করার দরকার নেই, যখন দরকার হবে বইটা খুলবো, সেখান থেকে ইনফরমেশন নেবো আর লিখে দেবো। সেই লয়ার, যে যারা আইনের হয়, উকিল হয়, তারাও এরকম করে। ল বুকস আছে, মোটা মোটা বুকস, ট্যাক্স কনসালটেন্টস, ট্যাক্সের বই আছে, মোটা মোটা বই, যখন যেটা দরকার সেই পেজটা খুললো, দেখলো, আর এখন ডিটেলসটা ইউজ করলো। তো ফটোগ্রাফিক মেমোরি থাকলে আমরা পুরো পেজের ছবি বানিয়ে নিতে পারি। এই ফটোগ্রাফিক মেমোরি এটা কোনো মানে হাসি ঠাট্টার ব্যাপার না, এটা খুব সিরিয়াস ব্যাপার। এটাকে ডেভেলপ করতে হয়, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে করে ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করা যায়। একটা ট্রিক শেখাচ্ছি তোমাকে এখন, এটা যদি এখন শিখে নাও আর সিরিয়াসলি প্র্যাকটিস করো, তাহলে হয়তো সম্ভাবনা আছে যে তুমি ফটোগ্রাফিক মেমোরি খুব ইজিলি ডেভেলপ করতে পারবে। এখন যা শেখাচ্ছি এটা সবকিছু না, এটা একটা কুইক টিপ, তাড়াতাড়ি করে একটু আইডিয়া পাওয়ার জন্য যে কি কি করা যেতে পারে। তো কেমন করে করবে? এক্সাম্পল, আমার কাছে এই সময় এই বোতলটা আছে, স্যাভলনের বোতল এখানে পাশে রাখা ছিল, তো এটা নিলাম। তো এই যে দৃশ্যটি আছে, কি লেখা আছে সেটা আমি পড়ছি না, এই দৃশ্যটি, বোতলের আকৃতি কিরকম, এই অবধি ওই স্যাভলন লিকুইডটা আছে, ডেটলের মতন ওটা আছে, উপরে এরকম আছে, সাদা ঢাকনা আছে, ঢাকনার নিচে একটা ব্যান্ড আছে, সাদা রঙের ব্যান্ড আছে, আর এখানে একটা প্লাস সাইন আছে, এরকম করে প্লাস সিম্বল আছে, আর নীল নীল কিছু আছে, এদিকে একটা হলুদ মতন কিছু আছে। এই যে নীলের মধ্যে হালকা নীল, আর ব্যাকগ্রাউন্ডে গভীর নীল আছে, আর সাদা রঙে কিছু লেখা আছে। এই যে প্লাস সিম্বলটা আছে, এর একটা শ্যাডো আছে, একটা ছায়া মতন আছে। এই যে দৃশ্যটি আমি দেখছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি পিছন দিকের সাদা, পিছনে এটা আছে, ওই সাদাটা সামনে থেকে একটুখানি দেখা যাচ্ছে, এই যে এই জায়গাতে একটু একটু দেখা যাচ্ছে, এই যে। তো এই যে দৃশ্যটি আছে, আমাকে এই দৃশ্যটির ছবি বানাতে হবে। কেমন করে বানাবো? এখন চেষ্টা করো, আমি যা দেখাচ্ছি এটাকে দেখো, কিছু পড়বে না, পড়ার চেষ্টা করবে না, যে লেখা আছে SAVLON, স্যাভলন, এইটা পড়ার দরকার নেই, বাস এই দৃশ্যটি দেখো, কি দেখতে পাচ্ছ, আর ফট করে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে মনে মনে ভাবার চেষ্টা করো যে কি দেখেছিলে, যতটুকু ভাবতে পারলে এখন আবার চোখ খোলো, আবার মনোযোগ দিয়ে এই দৃশ্যটি দেখো। এটাই দেখতে পেয়েছিলে মনে মনে, নাকি কিছু আহ কোনো কোনো জিনিস দেখতে পাওনি? আবার চোখ বন্ধ করে নাও, আর মনের মধ্যে দেখার চেষ্টা করো, আবার চোখ খোলো, আবার 1 মিনিট, কাশি আসছে, একটু জলটা খেয়ে নি, একটু জল খেয়ে নি, কাশি হচ্ছে। হ্যাঁ, তো কি করতে হবে, যে কোনো জিনিস যেটার আমরা করতে চাই, এক্সাম্পল এইটাই ছিল, তো এটা দিকে তাকালাম, সত্যিকারে তাকালাম এইভাবে, দেখলাম, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলাম, আবার চোখ খুললাম, আবার বন্ধ করে ভাবার চেষ্টা করলাম, আবার চোখ খুললাম, আবার বন্ধ করে ভাবার চেষ্টা করলাম। ছবিটা বারবার আমাদের মাইন্ড কি করবে, পড়ার চেষ্টা করবে যে কি লেখা আছে, কি লেখা আছে, সেটা আমাদের করা উচিত না। শুধু ছবি দেখি, ডিজাইন দেখছি, কালার দেখছি, কোথায় কিরকম কালার আছে, কোথায় কিরকম আকৃতি আছে, কোথায় কি হচ্ছে, ওইসব আমি কিছু পড়ার চেষ্টা করছি না। এইভাবে মনের মধ্যে প্র্যাকটিস করে 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 আমরা মনের মধ্যে এক্সাক্ট কপি তৈরি করতে পারবো। যা দেখলাম চোখ বন্ধ করে সেটাই দেখতে পাচ্ছি। অনেক অভ্যাস দরকার, এটা তো ট্রেনিং করা হয়নি এখনো, যখন আমার থেকে ট্রেনিং করে নেবে তখন এটা বেশি সহজ হয়ে যাবে। কিন্তু বর্তমানে ট্রেনিং ছাড়াও মানুষ আহ, এই ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করতে পারে, কিন্তু এখন প্রসেসটা বেশি কঠিন হয়ে গেল আর বেশি লম্বা হয়ে গেল। এটাই প্রসেস প্রত্যেক জিনিসের জন্য। এই যে আমার কাছে একটা জগ আছে, জলের জগ আছে, মগ, এটার মধ্যে জল আছে, কাচের। তো এইটাকে আমি দেখলাম চোখ বন্ধ করে, মনে মনে দেখলাম, আবার চোখ খুলে মনে মনে দেখলাম,
মানে সত্যিকার দেখলাম, চোখ বন্ধ করে দেখলাম, আর তারপরে ভেরিফাই করছি, চেক করছি, মনে 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 যা দেখছি সত্যিকারেও তা দেখতে পাচ্ছি না কিনা। ওইভাবে সবকিছু। এই যে আমি টি শার্ট পরে আছি, তুমি দেখতে পাচ্ছ কালো দাগ আছে, এখানে কিছু লেখা আছে, এখানে একটা কালো বোতাম, এখানে এদিকে আরেকটা বোতাম, কলার, দুটো কলার আছে, হাতে ঘড়ি আছে। এই যে দৃশ্যটি দেখছো, চোখ বন্ধ করে এটাইকে দেখার চেষ্টা করো। অনেক কঠিন, জানি এটা অনেক কঠিন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর বেস্ট হয় ছোটবেলার থেকে যদি এটা প্র্যাকটিস করা হয়। যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, মানে নার্সারি কেজিতে যাচ্ছে, এখনো ফার্স্ট ক্লাস জয়েন করেনি, তার আগের থেকেই, প্রথম শ্রেণী জয়েন করার আগের থেকেই, কেজি থেকে, তখন থেকে এটা প্র্যাকটিস করতে হয়। 5-6 বছরের বয়স থেকে যদি বাচ্চারা এটাকে প্র্যাকটিস করে, দেখবে যতক্ষণে ও 6-7 ক্লাসে পৌঁছেছে, মানে প্রাইমারি স্কুল পার করেছে, সেকেন্ডারি স্কুলে গেছে, ততক্ষণে ওর মেমোরি এত পাওয়ারফুল হয়ে যাবে যে যা দেখবে সব মনে থাকবে। ইনফ্যাক্ট যারা এই স্পাই ইনস্টিটিউশনসে থাকে, যেমন করে ভারতবর্ষে RAW, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আমেরিকায় CIA, FBI, ইন্ডিয়ার মধ্যে NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এইভাবে যারা, এইসব CID, এদের কি শেখানো হচ্ছে? স্পেশাল ফোর্সেসে যারা কমান্ডো থাকে, যারা কমান্ডো ট্রেনিং করছে, এদের কি শেখানো হয়? তুমি কোনো হোটেলে ঢুকলে, যে খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকলে, ঢুকে বসেছো, খেতে বসেছো, তখনই তোমার বস, যে সিনিয়র আছে, জিজ্ঞেস করবে, বলো এখানে জানলা কোথায় কোথায় আছে, কটা জানলা আছে, জানলার উপরে পর্দা আছে নাকি পর্দা নেই, কোন জানলাটা খোলা আছে, কোন জানলা বন্ধ আছে, কোথায় কোথায় সুইচ বোর্ড আছে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে। তার মানে মানুষকে সবসময় অবজারভেন্ট থাকতে হবে। রাইট নাও তুমি না দেখে বলতে পারবে তোমার পিছনে যে দেয়ালটি আছে, সে দেয়ালে কি কি আছে? না দেখে বলতে হবে। বাম দিকে যে দেয়ালটি আছে, সেখানে কি কি আছে, ডান দিকে কি কি আছে, নিজের যে ফ্লোর আছে, মেঝেটা, সেখানে ডিজাইন কিরকম আছে, উপরে যে পাখা আছে, যদি সিলিং ফ্যান থাকে উপরে, সিলিং ফ্যানের ব্র্যান্ড কি, কোন কোম্পানি, উষা কোম্পানি নাকি অন্য কোনো, তুফান নাকি কোন কোম্পানির সিলিং ফ্যান, সিলিং ফ্যানের মধ্যে যে ব্লেডস গুলো আছে, তিনটে যে হাতগুলো থাকে, সেটার ডিজাইনটা কিরকম, কালারটা কিরকম, এক্স্যাক্টলি তুমি বলতে পারবে তোমার ঘরে যে পর্দা আছে, পর্দার ডিজাইনটা কিরকম। তো যখন মানুষ অবজারভেন্ট হয়, তখন সে সবকিছু নোটিস করে, তারপর নিজের মনটাকে একটু বেশি গভীরভাবে ব্যবহার করছে। এটা কিন্তু সচেতন মন দিয়ে হবে না, এটা এখানে অবচেতন মনের দরকার হয়। তো ফটোগ্রাফিক মেমোরিটা ওরকমই এক ধরনের জিনিস। তো স্টুডেন্টদের জন্য মেমোরি পাওয়ার খুব ইম্পর্টেন্ট। স্কুলে টিচার যা পড়াচ্ছে, নিজে বসে যা পড়ছি, গ্রুপ স্টাডি, অন্য ছেলেদের সাথে বসে যে গ্রুপে বসে পড়াশোনা করছি সেইটা, টিউশনে যা পড়ছি সেটা, সব মুখস্থ করতে হবে। মুখস্থ করা মানে এটা না যে একই কথা বারবার 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 পড়ছি, সেইভাবে না। শ্রুতিধর হতে হবে। শ্রুতিধর মানে শ্রুতি, শুনলাম একবার, আর ধরে নিলাম ওটাকে। একবার কোনো কথা শুনলাম, বাস মাইন্ডের মধ্যে সেটা ছাপ বসিয়ে দিলাম। মেমোরি পাওয়ার এত ভালো করতে হবে। এটার জন্য প্র্যাকটিস দরকার হয়। আমি শেখাই কিভাবে প্র্যাকটিস করতে হয়। ইন্ডিয়ান ন্যাশনাল মেমোরি চ্যাম্পিয়ন, তার নাম কি? তার নাম হলো মনোজ। সে যে মনোজ আছে, সে আমার স্টুডেন্ট, আমার কাছে এসেছিল কলকাতার। সে আমার কাছে এসেছিল যে মাইন্ড ট্রেনিং করার জন্য, এইভাবে তুমি আমার কাছে এলে, স্যার সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং করব, কোন চাকরি বাকরি যদি কোনো ব্যবস্থা হয়ে যায় ভালো হবে তাহলে। তো ট্রেনিং এর মধ্যে যে মেমোরি ট্রেনিংটা আছে, ওর খুব ভালো লেগেছে। প্র্যাকটিস করলো করলো, করতে 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 ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। ইন্ডিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়ন, ভারতের ন্যাশনাল মেমোরি চ্যাম্পিয়ন মনোজ কুমার, আমার স্টুডেন্ট। ওর টেস্টিমোনিয়াল আছে হিন্দি ভাষায়, আমার ফেসবুক টাইমলাইন ভিডিওসে পেয়ে যাবে। আরো পশ্চিমবাংলা থেকে ইউথ আইকন অ্যাওয়ার্ড পেয়েছে, লিমকা বুক অফ রেকর্ডস ওর নাম গেছে। তো মেমরি পাওয়ার কোন লেভেলে ডেভেলপ হয়ে যায়, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারি। তো মেমরি পাওয়ার প্রথম জিনিস স্টুডেন্টদের জন্য। দ্বিতীয় জিনিস কি? কনসেন্ট্রেশন, একাগ্রতা। যদি তুমি পড়াশোনা করছো আর তোমার একাগ্রতা নেই, কনসেন্ট্রেট করতে পারছো না নিজে পড়াশোনার মধ্যে, তাহলে পড়াশোনার কোয়ালিটি কিরকম হবে? স্কুলে টিচার পড়াচ্ছে, সেখানে মনটা ফোকাস করতে পারছো না, কনসেন্ট্রেশন করতে পারছো না, তো কিরকম হবে? এইসব অবচেতন মনের শক্তি। তো সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং করলে মেমোরি পাওয়ার উন্নত হচ্ছে, কনসেন্ট্রেশন উন্নত হচ্ছে। আমার ইউটিউবে
ইউটিউব চ্যানেলে কনসেন্ট্রেশন আর মেমোরি ডেভেলপ করার ট্রেনিং আছে নিঃশুল্কে। ওই ইউটিউবে গেলে আমার চ্যানেল থেকে ওটাকে মেমোরি কনসেন্ট্রেশন ডেভেলপ করার টেকনিকটা ফলো করলে দেখবে কিছুদিনের মধ্যেই তোমার মেমোরি পাওয়ার বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। তারপরে আমার ইউটিউব চ্যানেলটা হলো অবধূত দাস, AVADHUTDAS, অবধূত দাস। ওকে, মেমোরি, কনসেন্ট্রেশন। তারপরে নেক্সট হলো কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে বোধ শক্তি, বোঝার শক্তি। যে জিনিসটা বোঝানো হচ্ছে বুঝতে পারছো, মাথায় ঢুকছে ব্যাপারটা। শুধু বোঝানো মানে মুখ দিয়ে বলে না, টিচার যা বলছে সেটা বোঝায় না, শুধু সেটুকুই না, বই পড়ছি, বই পড়ে কতটুকু বুঝতে পারছি, একবারেই বুঝতে পারলাম নাকি অনেকবার কোনো জিনিস শুনতে হয়, পড়তে হয় বারবার, কেউ বুঝিয়ে দেবে তখন গিয়ে বুঝবো, নাকি নিজের থেকে একবারেই বুঝে যায়। তো এটা যে বোঝার শক্তি আছে, ক্ষমতা, এটাকে কম্প্রিহেনশন বলে। কম্প্রিহেনশন যে ক্ষমতাটি আছে সেটা আমাদের সাবকনশিয়াসের মধ্যে আছে। তো সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং করলে, যেটা আমি করাই 2 দিনের ট্রেনিং, অনলাইন ট্রেনিং, সেটা করলে মেমোরি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, আর এই যে কম্প্রিহেনশন আছে এইটা বাড়ছে। লেখাপড়ার জন্য আর কি দরকার? আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মোটিভেশন, প্রেরণা। মোটিভেশন 2 ধরনের হয়। একটা হয় মার খুন্তি, গরম খুন্তির খেয়ে, মা মারলো গরম খুন্তি ফাট করে, অথবা বাবা চটি নিয়ে মারলো 2-3টে মাথার উপরে, তো এটা দিয়ে মোটিভেশন পেলাম যে হ্যাঁ পড়তে বস, পড়তে বস, পড়তে বস, ঠিক আছে বসলাম বসলাম। কিন্তু আরেকটা হয় সেলফ মোটিভেশন, নিজের থেকে স্বপ্রেরণা। তো যে প্রেরণা নিজের ভিতর থেকে আসে, নিজের মনে ইচ্ছা করছে যে আমি একটু পড়াশোনা করে নেই, একটু মন দিয়ে পড়াশোনা করি, ভালোভাবে পড়ি, আমারই ভবিষ্যৎ ভালো হবে। আমার ভবিষ্যৎ ভালো হলে আমি নিজের পরিবারকে সাহায্য করতে পারবো, পরিবারকে ভালো জায়গায় নিয়ে নিয়ে যেতে পারবো। ভেবে দেখো দিনেশ, যদি তুমি কিছু বছর পরে IAS অফিসার হতে পারো, অথবা IPS, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে তুমি অফিসার হয়ে গেলে, ডাইরেক্টলি পুলিশ অফিসার হলে, মানে কনস্টেবল থেকে ঢুকলে না, সাব ইন্সপেক্টর থেকে ঢুকলেন না, কিন্তু খুব উঁচু র্যাঙ্কে সিনিয়র পুলিশ অফিসার হয়ে গেলে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়ে গেলে, ACP, তো সেটা এমনি তো হয়ে যাবে না, সেটার জন্য অনেক পড়াশোনা করতে হবে, অনেক মোটিভেশন দরকার। অথবা ওর থেকেও বেশি উপরে কোথাও গেলে, হয়তো CRPF, সেখানে জয়েন করলে, CRPF এ খুব সিনিয়র লেভেলে চলে গেলে, এইভাবে যে কোনো জায়গায় যেতে। পাইলট, তুমি কি নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়ছো নাকি আর্টস নিয়ে? মানে এখন তো, সরি এখন তো কিছু নাই, 12th-এ আছো। তো ফাইনালি গ্রাজুয়েশন যদি তুমি সায়েন্স নিয়ে করতে পারো, BSc, তারপরে শুধু 11 মাসের কোর্স, 3 বছরের, 2 বছরের গ্রাজুয়েশন হয়ে গেল, মানে সায়েন্স নিয়ে BSc করতে হবে, আর সায়েন্সে BSc হয়ে গেল, তারপরে 11th মান্থ কোর্স, মানে 1 বছর ট্রেনিংও না, শুধু 11 মাসের কোর্স, আর তুমি হয়ে যাবে কমার্শিয়াল পাইলট, লাইসেন্স পেয়ে যাবে। আর কমার্শিয়াল পাইলটের স্টার্টিং স্যালারি কত হয় যখন, মানে পাইলট, মানে ট্রেনি পাইলট হয়ে জয়েন করলে, ইন্ডিগো এয়ারলাইন্স জয়েন করলে, স্পাইস জেট জয়েন করলে, এয়ার ইন্ডিয়া জয়েন করলে, তখন স্টার্টিং স্যালারি কত? যখন প্রথম মাসে স্যালারি হলো 1.5 লাখ, 1.5 লাখ টাকা প্রত্যেক মাসে, এটা হলো ফার্স্ট মান্থ স্যালারি। 1.5 লাখ টাকা দিয়ে স্যালারি শুরু হয়। প্লাস যে কোনো শহরে যখন তুমি থাকবে, তুমি 5 স্টার হোটেলে থাকবে, এটা দেবে কে? টাকা দেবে, এয়ারলাইন টাকা দেবে। প্লাস যে কোনো শহর থেকে যে কোনো শহরে যেতে হলে ফ্রিতে যাবে, ফ্লাইট করে ফ্লাইটে যাবে, এই জন্য যে তুমি নিজেই একটা পাইলট, ফ্রিতে ঘুরে বেড়াচ্ছ। তো BSc করার পরে আরো 1 বছর, আর তারপর থেকে 1.5 লাখ টাকার স্যালারি প্রত্যেক মাসে। এত ভালো একটা ক্যারিয়ার পাথ আছে, সবাই করতে পারবে? একটু পারবে না সবাই করতে, অনেক বুদ্ধি দরকার, প্রচন্ড বুদ্ধি দরকার, খুব মানে অন দি ফ্লাই ইন্টেলিজেন্স থাকা উচিত। এরোপ্লেন ল্যান্ড করাচ্ছ, হঠাৎ একটা চাকা বেরোলো না, আটকে গেছে, আর হয়তো চাকা নেমেছে, কিন্তু এত জোরে ফ্রিকশন হচ্ছে গরমের সময়, চাকায় আগুন লেগে গেছে, এরোপ্লেন ল্যান্ড করাচ্ছ। অথবা ঝড় বৃষ্টিতে ফ্লাই করছিলে, হঠাৎ লাইটনিং স্ট্রাইক হচ্ছে, বাজ পড়েছে,
আর এর এরোপ্লেনের ভিতরে যে কমিউনিকেশন ইউনিট আছে সেটা নষ্ট হয়ে গেছে, কি করবে? তো বুদ্ধি দরকার না, সাধারণ মানুষ পারবে না, খুব বুদ্ধিমান মানুষ চাই, অনেক মেধাবী মানুষ চাই। তো পাইলটের ট্রেনিং করার জন্য, যে কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য, ওটা কোনো হাসি ঠাট্টার ব্যাপার না, অনেক সিরিয়াস ব্যাপার, অনেক মেধাবী হতে হবে মানুষকে। এমনি থোড়েই যে কেউ মানুষ 1.5 লাখ টাকা, মানে কত বয়স, 21-22 বছর বয়সে, মানে বয়স হলো মানুষটার 21 বছর 22 বছর, 1.5 লাখ টাকা আয় আয় করছে মাসে মাসে, যে কেউ পেয়ে যাবেন কি? তো ওই বুদ্ধি যে থাকবে, সেটার জন্য কি কি দরকার? এই সব দরকার, মেমোরি দরকার, কনসেন্ট্রেশন দরকার, কম্প্রিহেনশন দরকার, মোটিভেশন দরকার, প্রেরণা। আর সেই প্রেরণা দুই ভাবে আসে, একটা হলো বাবা মার থেকে মার খেয়ে, বকুনি শুনে, গালাগাল শুনে, আরেকটা হলো ভিতর থেকে। ভিতর থেকে যেন আগুন লেগে আছে, যতক্ষণ আমি নিজের লক্ষ্যটাকে পেয়ে না যাই ততক্ষণ আমি কষ্ট করতে থাকবো, মেহনত করব। এ না যে দিন রাত ঘুমাচ্ছি শুধু নাক ডেকে ডেকে, সকাল হয়ে গেল 8টা 9টা 10টা বেজে গেছে এখনো ঘুমাচ্ছি, মানে ভিতরে শান্তি নাই। 2টোর সময় উঠে পড়াশোনা শুরু করে দিলাম, এরকম করে পুরো দিন লেখাপড়া করলাম, একটু টাইম ওয়েস্ট করলাম না। এটা তখন হবে যখন প্রেরণা আছে, সেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে আমরা নিজেরাই ডেভেলপ করতে পারি, আরো কত বাইরে থেকে কিছু দরকার নাই। সো মোটিভেশন। নেক্সট হলো এনথুজিয়াজম, মানে উৎসাহ। লেখাপড়া করতে চাই, কিন্তু করার, লেখাপড়ার পিছনে কোনো উৎসাহ নেই আমার, আমি একটুও এনথুজিয়াস্টিক না, তাহলে লেখাপড়ার কোয়ালিটি কিরকম হবে? ঠিক সেইভাবে কাজ করতে চাই, কাজ করার পিছনে কোনো উৎসাহ নাই। এই এক্সাম্পলটা, সেম এক্সাম্পল, পাইলট হতে চাই, এরোপ্লেন উড়াতে চাই, কিন্তু আমার কোনো উৎসাহ নাই ওটা করার, এমনি হ্যাঁ হ্যাঁ নেতিয়ে বসে আছি। তো কি আর উন্নতি হবে তাহলে জীবনে? তাই জন্য এটা হলো নেক্সট একাডেমিক্স এর মধ্যে। সো মেমোরি নাম্বার 1, কনসেন্ট্রেশন 2 নম্বর, 3 নম্বর হলো কম্প্রিহেনশন, 4 নম্বর হলো মোটিভেশন, 5 নম্বর হলো এনথুজিয়াজম। নেক্সট হলো এক্সাম প্রিপারেশন অথবা স্টাডি টেকনিক্স, মানে কিভাবে লেখাপড়া করব, পড়াশোনা করব। সাধারণ মানুষরা সাধারণভাবে পড়াশোনা করে, যারা জিনিয়াস হয়, যারা এক্সট্রাঅর্ডিনারি হয়, অসাধারণ হয়, তারা অসাধারণ ভাবে পড়াশোনা করে। সাধারণ ভাবে পড়াশোনা করে অসাধারণ রেজাল্ট আনা যায় না। অসাধারণ রেজাল্ট আনতে হলে অসাধারণ টেকনিক্স দিয়ে, অসাধারণ ভাবে পড়াশোনা করতে হয়। আর পড়াশোনা তো সব মাইন্ডের ব্যাপার। তো মাইন্ড ট্রেনিং এর মধ্যে টেকনিক্স আছে, কিভাবে আমি পড়াশোনা করব অথবা পরীক্ষার জন্য তৈরি হব, এক্সাম প্রিপারেশন। নেক্সট টপিক হলো অ্যাপিয়ারিং এক্সাম, পরীক্ষা লেখা, অথবা ইন্টারভিউ আছে, ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ দেওয়া, অথবা ভাইভা, কোশ্চেন অ্যান্সার, সেখানে উত্তর দেওয়া। এই যে পরীক্ষা লিখছি, পরীক্ষা দিচ্ছি, এটার জন্য আমার মেন্টাল প্রিপারেশন কিরকম আছে, আমার মাইন্ডসেট কিরকম আছে, আমি মানে নিজের মনের মধ্যে কি ভাবছি, আমার ভিতরে কিরকম কি কি চলছে যখন আমি পরীক্ষা দিচ্ছি, কোনো স্ট্র্যাটেজি আছে, কোনো প্ল্যান আছে, নাকি বাস এমনি ঢুকে গেলাম পরীক্ষা দিতে, জানি না কিভাবে দিতে হবে, যা হবে দেখবো। বেস্ট হয় যখন স্ট্র্যাটেজির সাথে আমরা করি। তো এটার জন্য প্রুভেন স্ট্র্যাটেজিস আছে, টেকনিক্স আছে, যে এইভাবে পরীক্ষা দিলে পরীক্ষাতে ভালো করতে পারবে। একটা এক্সাম্পল দিয়ে দেই, তোমার যে লাস্ট পরীক্ষা হয়েছে 11th স্ট্যান্ডার্ডের, অথবা এই বছরই কোনো একটা সাবজেক্টে, সেখানে 100% মার্কস পেয়েছিলে প্রত্যেক বিষয়? হয়তো পাওনি। কেন পাওনি? এই জন্য যে হয়তো মনের মধ্যে এই কথাটি আছে, অনেক কঠিন 100 আউট অফ 100 পাওয়া। হ্যাঁ ঠিক আছে, এটা মনের মধ্যে আছে ব্যাপারটা, কেউ পায় না, আমাদের কলেজে আমাদের স্কুলে তো এইসব এরকম কেউ হয় না, কেউ পায় না 100 আউট অফ 100। কিন্তু ভেবে দেখো, 100 আউট অফ 100 কিন্তু পরীক্ষা কখনো হয় না। পরীক্ষার মধ্যে অনেকগুলো কোশ্চেন্স থাকে, এক একটা প্রশ্নর নিজের একটা স্কোরিং নম্বর থাকে। কোনো একটা প্রশ্ন হলো সেটা 10 মার্কের প্রশ্ন, আরেকটা হলো 5 মার্কের প্রশ্ন, একটা হলো 2 মার্কসের প্রশ্ন। তো ভেবে দেখো, কোনো একটা 5 মার্কসের কোশ্চেন, ওই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিলে 5 আউট অফ 5 পাবে। এরকম করে 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 অনেকগুলো প্রশ্ন আছে, সব টোটাল করলে 100 আসছে। এখন নিজের মনের মধ্যে ভাবো, শুধু মনটা ফোকাস করে ভাবো, আজ অব্দি জীবনে অনেক পরীক্ষা লিখেছো, এরকম কখনো হয়েছে কোনো পরীক্ষায় যেখানে প্রশ্নটা 5 মার্কসের ছিল আর 5-এর মধ্যে পুরো 5 পেয়েছো? জীবনে এরকম একবারও কখনো হয়েছে? নিশ্চয়ই হয়েছে, অনেকবার হয়েছে। অনেকবার ছোটবেলা থেকে আজ অব্দি আমরা 5-এর মধ্যে 5 পেয়েছি।
তার মানে 5 মার্কসে 5 আনা কোনো বড় কথা না, স্পেশালি তার জন্য যার কাজই হলো লেখাপড়া করা। তোমার মা বাবা এইটা তো ভাবছে না তোমার ব্যাপারে যে তোমাকে নিজে গিয়ে কোনো মজদুরি করতে হবে আর তারপরে সেটা দিয়ে টাকা আনতে হবে আর ঘর চালাতে হবে। আশা করি এরকম তোমার পরিবারের অবস্থা না। তোমার মা বাবা তোমাকে স্কুলে পাঠায়, যাও পড়াশোনা করো, এটাই তোমার কাজ। তুমি হলে বিদ্যার্থী, মানে বিদ্যা অর্জন করার অর্থে তুমি নিজের জীবন যাপন করছো। মানে তোমার জীবনে শুধু একটাই কাজ, সেটা হলো লেখাপড়া করা, আর কোনো কাজ না। তো তোমাকে যদি 1 বছরের সময় দেওয়া হয় পড়াশোনা করার জন্য, আর তারপরে বলা হয় একটা কোশ্চেন দেওয়া হবে তোমাকে 1 বছর পরে, এখন থেকে 1 বছরের টাইম দেওয়া হলো, এই নাও বই, পড়াশোনা করো। লাস্টে গিয়ে 1 বছর পরে একটা প্রশ্ন দেওয়া হবে, 5 মার্কসের প্রশ্ন। আচ্ছা বলো তো, তোমার মধ্যে এইটুক ক্ষমতা আছে যে 5 মার্কসের প্রশ্নের মধ্যে 5 মার্কস অ্যান্সার, মানে 5 5 আউট অফ 5 পেতে পারো? তো হ্যাঁ, অবভিয়াসলি, কোন বড় কথা। শুধু 5 মার্কসের জন্য পুরো বছর আছে আমাকে পড়াশোনা করার জন্য, মানে পুরো বছর পড়বো আর তারপরে 5 মার্কসের মধ্যে 5 আনতে হবে, নিয়ে আসবো, কোন বড় কথা। এইটুক তো আমি পারিই পারি, বাস এটাই করতে হবে। 5-এর মধ্যে 5, পরেরটা 10, 10-এর মধ্যে 10, পরেরটা 6, 6-এর মধ্যে 6, পরেরটা 2, 2-এর মধ্যে 2, এইভাবে সবগুলো করে নিলে টোটাল করে দেখো হয়ে গেল 100, 100 আউট অফ 100 পেয়ে গেলে। তো এটা একটা মাইন্ডসেট, এটা একটা মেন্টালিটি, এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়। আর তারপরে দেখবে এটা সত্যিকারের সম্ভব। এটা শুধু ডায়লগ বাজির জন্য না, বলার জন্য না, এটা বল বচ্চন না, এটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল জিনিস। আমার প্রত্যেকটি স্টুডেন্ট যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারা এই লেভেলে পৌঁছে গেছে অলরেডি, যেখানে অলমোস্ট সব সাবজেক্টে প্রত্যেক এক্সামে 100% মার্কস পাচ্ছে। এটা এটার জন্য মাইন্ডটাকে একটা ফোকাস করতে হয়, মাইন্ডকে এক ধরনের তৈরি করতে হয়, ট্রেনিং করতে হয়। তো সেটাই আমি করাই। তো এইভাবে এটা হলো এক্সাম রাইটিং স্ট্র্যাটেজি, আরো অনেক কিছু আছে এক্সাম রাইটিং স্ট্র্যাটেজির মধ্যে, অনেক অনেক কিছু আছে। এটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছিলাম। এক্সাম রাইটিং স্ট্র্যাটেজি, তারপরে পোস্ট এক্সাম কারেকশনস। এক্সাম হয়ে গেছে, এখন সেখান থেকে শিক্ষা কি পেতে হবে, এগুলো একাডেমিক্স এর ব্যাপার। প্লাস যখন টিচার কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে তোমাকে, তার উত্তর তোমার কাছে থাকুক না থাকুক, নিশ্চয়ই টিচারের মাইন্ডে আছে। তো প্রশ্ন যখন পেলে এক্সাম হলে বসে, এখন মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করো, টিচারের মাইন্ডের মধ্যে ঢুকে যাও, সেখান থেকে অ্যান্সারটা নিয়ে আসো, অ্যান্সার লিখে দাও। সাপোজ কোনো আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, তোমার সিলেবাসের বাইরের প্রশ্ন এসছে এক্সামে, তো ঠিক আছে, যে প্রশ্ন লিখেছে যাকে তুমি চেনো না, তার সাথে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করো। এই জগতে কেউ না কেউ তো আছে যার কাছে এই প্রশ্নের উত্তর আছে, অ্যাটলিস্ট ইন্টারনেটের কাছে তার উত্তর আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন করে চ্যাট জিপিটি, সেটার কাছে ওই প্রশ্নের উত্তর আছে। তুমি এক্সাম হলে বসে আছো, এখন মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে, কাল্পনিক ভাবে মেডিটেশনের মধ্যে চ্যাট জিপিটি ওপেন করে সেখানে প্রশ্ন জিজ্ঞেস করলে অ্যান্সার এসে গেল। টিচারের সাথে মেন্টাল কমিউনিকেশন করলে অ্যান্সার এসে গেল। বইয়ের যে লেখক, অথর, তার সাথে মেন্টাল কমিউনিকেশন করলে অ্যান্সার এসে গেল। এটা কাল্পনিক কথা বলছি না, আমি 36 বছর ধরে শেখাচ্ছি এটাকে, আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, এটা আমরা করি। আমি নিজে এখনো পড়াশোনা করি, এখন আমি পরীক্ষা দিচ্ছি, সেখানে আমি এখনো এটাকে অ্যাপ্লাই করি। তো ওইভাবে অনেক স্ট্র্যাটেজিস আছে যেটা দিয়ে আমরা নিজের জীবনটাকে অনেক সুন্দরভাবে উন্নত করতে পারি। তো তুমি তো এখন বর্তমানে স্টুডেন্ট আছো, কিন্তু বর্তমানে তুমি আরো অনেক কিছু আছো। সেটা কি? নিজের বাবার ছেলে, তোমার মায়ের ছেলে, তোমার ভাই বোনের ভাই, তোমার বন্ধুদের তুমি বন্ধু, তোমার যে পরিবার আছে সেই পরিবারের তুমি একটা সদস্য। তোমার একটা প্ল্যান আছে হয়তো, ইচ্ছা আছে হয়তো, যে বড় হয়ে আমি এরকম কিছু করব যাতে মা বাবাকে সাহায্য করতে পারবো, সুবিধা দিতে পারবো। সেই সব সুবিধা এটা আমি পাচ্ছি না, আমি চাই যে বুড়ো বয়সে আমার মা বাবা, অথবা বড় বয়সে আমার মা বাবা সেই সুবিধা পাক। তোমার মধ্যে মধ্যে ইচ্ছা, গোলস তোমাকে তৈরি করতে হবে, টার্গেটস তৈরি করতে হবে। এক্সাম্পল, ইউটিউবে গিয়ে যাও আর সেখানে দেখো, একটা উদাহরণ দিচ্ছি, এটা করতে পারো, অ্যাকচুয়ালি করতে পারো, করলে তোমার ভালো হবে। যত ট্যুরিজম ভিডিও থাকে, টুরিস্ট ভিডিও গুলো থাকে, ইউটিউবে পেয়ে যাবে। ইন্ডিয়ানসরা, ভারতীয়রা, বাঙালিরা বিদেশে গেছে, সুইজারল্যান্ড গেছে, আর সেখানকার ভ্লগ বানিয়েছে, ভিডিও বানিয়েছে, যে সুইজারল্যান্ডে কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে, এইভাবে পাওয়া যায়, ইউটিউবে অনেক ভিডিও পাবে। অথবা
সুইজারল্যান্ডের নিজের ভিডিওস থাকবে। তো এক্সাম্পল দিচ্ছি, এটা খুব ভালো একটা এক্সাম্পল, এটাকে ফলো করলে তোমার জীবনে অনেক ভালো তুমি আগে বাড়তে পারবে সত্যিকার প্র্যাকটিক্যালি। তো সাপোজ তুমি ইউটিউবে গেলে, সেখানে তুমি সুইজারল্যান্ডের ভিডিও দেখছো, টুরিস্টরা, ভারতীয়রা, ইন্ডিয়ানসরা ওখানে অথবা বাঙালিরা ওখানে গিয়ে কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে। ওখানে হয়তো তুমি দেখলে একটা ট্রেন আছে, আমি দেখেছিলাম একটা ট্রেন যার নাম হলো গ্লেসিয়ার এক্সপ্রেস। ওই ট্রেনের টিকিট পুরো জগতে যত ট্রেন আছে সবার থেকে দামি টিকিট ওটা, মানে ওই ট্রেনটা একটুও সস্তা না। আর ট্রেনের যে ছাদ আছে, পুরো কাঁচের ছাদ, দেয়ালটা কাঁচের আর ছাদ কাঁচের, মানে জানলা করে আলাদা কিছু নেই, পুরো ট্রেনটাই কাঁচ দিয়ে কভার করা। আর এটা গ্লেশিয়ার এক্সপ্রেস। সুইজারল্যান্ডে যে সবার থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, পাহাড়ি জায়গা, বরফের জায়গা, সব সুন্দর জায়গাগুলো, এই ট্রেনটা ওই ভিতর থেকে যায়। আর কি সিনারি হয়, মানে সব জায়গায় দেখা যাচ্ছে ট্রেনের ভিতরে বসে বসে, বাঁ দিকে দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে, ডান দিকে জায়গা দেখা যাচ্ছে, অসাধারণ সিন। কিন্তু ওটার টিকিট মানে কোনো কোনো আমাদের সাধারণ লোকেদের জন্য পুরো বছরের মায়না যেটা আছে একজনের টিকিটের জন্য চলে যাবে ওর পিছনে, অনেক দামি টিকিট। তো হয়তো ওটা দেখে তুমি নিজের মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি করতে পারো যে এখন 2024 চলছে, 2044-এ, আজ থেকে 20 বছর পরে নিজের সম্বন্ধে তুমি ভাবতে পারো, আমি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাব, আমি নিজে বিজনেস করব, নিজে বড় লোক হব, আমার কাছে অনেক ধন সম্পদা হবে, অনেক টাকা পয়সা থাকবে। তারপরে নিজের পরিবারকে নিয়ে, নিজের মা বাবা ভাই বোন বন্ধুদের নিয়ে আমি সুইজারল্যান্ড যাব। আর আমার টাকায় সবাইকে আমি সুইজারল্যান্ড ঘোরাবো, এই এই জায়গাতে যাব। ওটা তো ফ্রিতে হচ্ছে না, অনেক টাকা খরচা হবে। তো সেটার জন্য নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে হবে। আর সেটা বসে বসে স্বপ্ন দেখে দেখে হবে না, সেটার জন্য পড়াশোনা করতে হবে মন দিয়ে, খুব ভালোভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ট্যালেন্ট ডেভেলপমেন্ট করতে হবে, কোয়ালিফিকেশন আনতে হবে, ভালোভাবে নিজের জীবনটাকে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। তাহলে গিয়ে আজ থেকে 20 বছর পরে নিজের পরিবারকে সবাইকে নিয়ে যাব, বেড়াতে যাব। আর সুইজারল্যান্ডে গিয়ে ছোট মোটো কোনো ধর্মশালায় থাকবো না, আমি ওখানে থাকবো কোনো বড় 7 স্টার হোটেলে থাকবো, অনেক টাকা পয়সা আমার কাছে থাকবে। এরকম যদি একটা লক্ষ্য বানিয়ে নাও, একটা টার্গেট বানিয়ে ফেলো, সেই টার্গেটটা কিভাবে বানাতে হবে? চোখ বন্ধ করে যা দেখলে তুমি ইউটিউবে ভিডিওগুলোর মধ্যে, মনে মনে সেটাকে দেখো, মনে মনে পরিকল্পনা করো। আজ থেকে 15 বছর 20 বছর পরে তোমার যখন বয়স বেড়ে যাবে, তোমার ওই সময় ড্রেস কিরকম হবে, কি টাইপের জামা প্যান্ট পরবে তুমি? এমনি একটা ফাটা গেঞ্জি, নাকি খুব ভালো দামি ব্র্যান্ডেড একটা জামা পরছো, প্যান্ট পরছো, নিজের একটা কার আছে, নিজের সুন্দর একটা বাড়ি আছে, ওখানে ফ্যামিলি মেম্বার্স আছে, বাবা মাকে কিরকম কিরকম কাজ করতে হচ্ছে, তোমার মাকে রান্নাঘরে গিয়ে ঘাম ঘামে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে, নাকি রান্নাঘরটাও এসি রান্নাঘর আছে, এয়ার কন্ডিশন রান্নাঘর আছে, আর মা কেন কাজ করবে, কাজের জন্য তুমি লোক রেখেছো। তো এইভাবে কল্পনা করতে পারো। তো চোখ বন্ধ করবে, ভবিষ্যৎ সম্বন্ধে পরিকল্পনা করবে, পুরো ভবিষ্যৎটাকে মনে মনে দেখবে, গভীর ভাবে দেখবে। সবার থেকে ইম্পর্টেন্ট হলো মনটা শান্ত থাকতে হবে, মনের মধ্যে কোনো রকমের উত্তেজনা থাকা উচিত না, মনটা একদম শান্ত। আর খুব স্পষ্ট ভাবে নিজের ভবিষ্যৎটাকে বারবার 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 পরিকল্পনা করছো, এটাকে বলে মেন্টাল রিহার্সাল। মনে মনে রিহার্সাল করছো নিজের ভবিষ্যৎটা। এইভাবে যখন করতে থাকবে, খুব শীঘ্রই কি হবে, কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে তোমার মনের ভিতরে এই কথাটা একদম বসে যাবে যে এইটা তো আমাকে পেতেই হবে, আমাকে ভবিষ্যতে ওখানে পৌঁছাতেই হবে। আর তখন বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে, স্বপ্ন দেখলে এটা হবে না, এটার জন্য সত্যিকারের কাজ করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে, প্ল্যানিং করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের মধ্যে শক্তি আনতে হবে। ইজিলি খুব মানে ছোট ছোট কথাতে এই কি বলে আম, নিরাশ হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, ছোট ছোট কথাতে কিছু একটু প্রবলেম হলো হতাশ হয়ে গেলাম, অন্য কিছু হলো আবার হতাশ হয়ে গেলাম, এইভাবে চলবে না। নিজের মধ্যে শক্তি আনতে হবে, বাড়তে থাকতে হবে, আনস্টপেবল হতে হবে। আনস্টপেবল মানে কেউ আমাকে থামাতে পারবে না। আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি, যতক্ষণ সেটাকে না পেয়ে নেই, আমি বাড়তে থাকবো বাড়তে থাকবো বাড়তে থাকবো, লড়বো, জিতবো, যা হবে দেখে নেব, আমাকে কেউ থামাতে পারবে না। আমি সেই পর্যায়ে পৌঁছাবো, নিজেকে নিয়ে যাব। তো এই যে প্রেরণা আছে, মোটিভেশন আছে, এগুলো সব ডেভেলপ করতে হবে। তো প্লাস প্রত্যেক মানুষের মধ্যে অনেক নেতিবাচক জিনিস থাকে, যেমন করে লেজিনেস, আলসিতা, এই লেজিনেস সরাতে হবে। প্রোক্রাস্টিনেশন, এখন করব না পরে করব, এই জিনিসটা সরাতে হবে। হতাশা সরাতে হবে।
অনেক কিছু থাকে, ডিপ্রেশন আছে সেটা সরাতে হবে, সব পজিটিভিটি আনতে হবে, যে বদ অভ্যাস আছে সেগুলো সরাতে হবে, সৎ অভ্যাস সেগুলো আনতে হবে। আমি একটা ট্রেনিং করাই, সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং, 2 দিনের ট্রেনিং, অনলাইন ট্রেনিং। সে ট্রেনিংটা করলে এইসব জিনিস শিখতে পারবে। এই যে যা কিছু বললাম এটা শুধু এডুকেশন রিলেটেড, একাডেমিক্সে আছে, স্কলারলি অ্যাবিলিটিস, নিজের মানে পড়াশোনার দিক থেকে। কিন্তু জীবনে আরো তো অনেক জায়গা আছে, যেমন করে হেলথ, স্বাস্থ্য ভালো করা। অসুস্থ থাকলে কেমন করে জীবনে আগে বাড়তে পারবে? আর ঘরে যদি অন্য কেউ অসুস্থ থাকে, ঠাকুমা অসুস্থ আছে অথবা মা অসুস্থ আছে, তো কেমন করে চলবে? দিদা অথবা ঠাকুরদা অথবা বাবা, তার হাঁটুতে প্রবলেম, সেটা ঠিক করতে হবে। তো তো মাইন্ড পাওয়ার হিলিং, সেটাও আমাদের ট্রেনিং মধ্যে আছে, মনের শক্তি দিয়ে নিরাময় করা। আমার ইউটিউব চ্যানেলে যাবে, youtube.com/অবধূত দাস, AV, ভি দিয়ে ভিক্টরি, ভিক্টোরিয়া, ভি, এই যে ভি, AVADHUTDAS, দেখবে ওখানে হিলিং আমি শেখাচ্ছি, নিঃশুল্কে আছে, অনেকগুলো ভিডিওস আছে, বিভিন্ন টাইপের হিলিং। হেডেক কিভাবে সরাতে হয়, পেট ব্যথা কিভাবে ঠিক করতে হয়, ডায়াবেটিস কিভাবে ঠিক করতে হয়, এভাবে বিভিন্ন জিনিস ওখান থেকে শিখবে, শিখে শিখে প্র্যাকটিস করবে। সো একাডেমিক্সে লেখাপড়া, হিলিং করা, রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট করা, নিজের প্রফেশনাল আর পার্সোনাল রিলেশনশিপ, বিজনেস, লেখাপড়া, স্বাস্থ্য ভালো করা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সামাজিক উন্নতি করা, সামাজিক জায়গাতে ভালো হওয়া, আর আধ্যাত্মিক জায়গাতে ভালো হওয়া। তো সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং সব জায়গাতে ভালো হচ্ছে। অনেক বড় সিলেবাস, আমাদের বিশাল বড় সিলেবাস। 2 দিনের ট্রেনিং। শনিবারে ট্রেনিং শুরু হয় সকাল 9টার সময়, অনলাইন ট্রেনিং ঠিক এইভাবে রাত 8টা অবধি চলবে। শনিবার সকাল 9টা থেকে রাত 8টা। তারপরে ওই পরবর্তী যে নেক্সট সানডে আছে, রোববার, তখনও সকাল 9টা থেকে রাত 8টা। এইভাবে মাসে একটা ট্রেনিং হয় বাংলা ভাষায়, হিন্দি ভাষায় আরেকটা ট্রেনিং হচ্ছে, আর এইভাবে মাসের পরে মাস ট্রেনিং চলছে। একবার ট্রেনিং করে নিলে আজীবন কালের জন্য সম্পূর্ণ ট্রেনিং নিঃশুল্কে, যতবার চাও ততবার পুনরায় আবার অ্যাটেন্ড করতে। সো লাইফ লং ফ্রি রিপিট, লাইফ লং ফ্রি সাপোর্ট, প্লাস 40 দিনের 40 ডেজের মেন্টরশিপ প্রোগ্রাম। তার মানে 2 দিনের ট্রেনিং হয়ে গেল, তারপরে আগামী 40 দিন আমার যে ইনস্টিটিউশন আছে, একাডেমি আছে সাবকনশিয়াস ওয়ার্ল্ড, সেখানকার কোনো সিনিয়র মেন্টর তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর 40 দিনের সময় নিয়ে এই 2 দিনে আমি কি শিখেছি সেটা বিস্তারিত ভাবে, খুব ডিটেলে সেটাকে শেখাবে আর বোঝাবে। তো 2 দিনের মধ্যে হয়তো কিছু মিস করে গেলে নো প্রবলেম, 40 দিনের সময় আছে খুব ডিটেলে ঢুকে 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 প্রত্যেকটা জিনিস বুঝে যাওয়া। প্লাস আগামী যে ট্রেনিংটা আছে নিঃশুল্কে অ্যাটেন্ড করলে এইভাবে চলা যেতে পারে। তো এটার জন্য একটা ফিস আছে, 2 ধরনের ফিস আছে। একটা তাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে থাকে, বাংলাদেশে এই বাঙালিরা আছে অথবা বিদেশে বাঙালিরা আছে, তাদের জন্য ফিস হলো 30,000 টাকা একবার, ওয়ান টাইম ফিস। যারা ভারতবর্ষে আছে তোমার জন্য ফিস হলো 20,000, 20,000 টাকা। ওকে, ঠিক আছে, ভালো থেকো।